যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি, তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগারওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গেছেন। কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন। এবং এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফেসিবাদের দোষরদের জামিনের জন্য, শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কারের বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন, আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে, তখন আমাদের একটু বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। গালি গালাজ এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই ছিল, এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। আমি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। তো সেই জায়গা থেকে নির্বাচনটা, একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে, সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্ধিহান। পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। গত 1 বছরে তাদের মোরালিটি বুস্ট আপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে 1000 সদস্য নিয়োগ দেন, 6 মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান, এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন, অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেটআপ তো আগের সেটআপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে যারা রিটায়ার করেছে, 10-15 বছর কি হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসে যায় না, সেন্টিমেন্টই যায় না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেট আমরা দেখেছি, এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেটআপ করবে বলেন? তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল, আমরা সংস্কারের একটা মুভ সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হোক, তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি, মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত, এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে? এটা কি ডক্টর ইউনূস পারেন? বরঞ্চ ডক্টর ইউনূসকে যখন এই 1 তলা থেকে 8 তলা লিফটে শেখ হাসিনা হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো সেদিন ইউনূস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাইনি। আন্দোলনে কি জোনায়েদ সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে? আমরা
সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো? তারা আমাদের সাথে প্রতারণা করেছিল। আমাদের যে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, আজকে 1 বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি। আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাই যেমন রিমান্ডে আমাদেরকে ঝুলাইছিল, ঝুলাবে তো আমাদেরকে। ইউনূস সাহেবদের গায়ে টাচ করবে না। উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে, তারা সেই বেঞ্চে ঠিকই পাবেন, 111-এ পেয়েছিলেন না? তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি। এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে। এসএমএর এখানে আরো একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখা ছিল। তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিক ভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধহয় ইলেকশন হবে। কারণ আমাদের পরিষ্কার দেখে মহাসচিব সাহেব আছেন বিএনপির বড় দলের, আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল। এখন ঘোষণাপত্র শেষ হয়েছে, সনদ শেষ হয়েছে, নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত। ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলাম, আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব। কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন, সংস্কার বলেন, এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। সংস্কার তো আমরা সবাই চাই, কে না চাই। সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মধ্যে দুটো ভোটের বাস্তবতা নেই। জাতীয় নির্বাচন দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে। দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, বিএনপি যদি গণভোটে এটা না চায়, মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, এটার ফলে অনেকে ধারণা করতেছে, বিএনপি যদি না চায়, জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফেসিলিটি শক্তি তো জুলাইয়ের পক্ষে, গণভোটে কি এইটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়া কিংবা মানুষকে একটা আইডিয়াস দেওয়ার জন্য, একটা ব্লগ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি, একটা হইচই করছি, এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না। প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপির সভাপতি বলেছিল যে 4 মাস বিজেপি, যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন, আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা, দেশের অর্থনীতি যে আরএমজির উপরে একটা টিকে আছে, তারা 4 মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। অথচ সোকরা বোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে, এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা, তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায়। আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে আছেন, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, তারা 4 মাস সময় পান না। এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই 3 দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে। আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল? এটা কি বাস্তব? তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, এটা কথা বলার কথা না, তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, বারবার রক্তাক্ত হয়েছি। মির্জা ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে, অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায়, আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে। সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য, তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়িনি। এই পরিবর্তনের পরে কি পেলাম? সেই ফ্যাসিবাদের চেয়ে নির্মম নিষ্ঠুর ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনূসের সরকার। আমি আজকে বলছি যেখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনও মির্জা ফখরুল আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে, অন্যথা এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজে আমরা চাই
যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ করানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই, এই প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে 15 জন কালপ্রিট করে তা তো আর্মিকে কলঙ্কিত করেছে। রানিং জেনারেলরা, সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে। সুতরাং এই 29 অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এর সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ এই দেশের প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম। এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব আমরা করি। এখানে আরেকটা কথা আছে যে এহসান ভাই লিখেছেন, এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন। যে ছাত্র তরুণরা নিঃশর্ত ভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাই বলেছে, একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদের একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একটু চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনের স্টুডেন্টদের সাথে, ইউথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছেন যে ছাত্রকে ফাটল কেন, ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। তাই এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো। তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ শুধু উপরে পেলে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু আপনার আমার কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন সংখ্যা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে আমার সাথে তো পুলিশের প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকে। কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন, আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার, বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারির বাইরে তো তাদের যাওয়া নেই। এখন আমাদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করবে সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে। এইখানে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো, আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্তানা গেছে, যেটা গোপালগঞ্জ এনসিপি নেতৃত্বে আমরা দেখলাম। এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে, তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে আসবে। এবং ফেব্রুয়ারি নয়, নির্বাচন জানুয়ারিতে দেবে। সরকার তো ফেব্রুয়ারিতে যাচ্ছে, ফার্স্ট উইকে। আমরা যে নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক, এবং নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলেছে যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করে। ছোট দলগুলো বাংলাদেশে বিকশিত হয় না, বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম, আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম, সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার। সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে। 60টা রাজনৈতিক দল নিবন্ধিত, নিজের মার্কা যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার। সেই জায়গা থেকে আমরা